ঝলকিয়ে সখী রে টলমল অলোকা অবৃত মুখ ছলকয়ে ভাঙকে ধনু অধনা গো হানকি ধোয়া ধোয়ান রে টলমল করে রে টলমল করেছে টলমল করে রে মধুরয়ে কপালে টলমল করে রে কপালে টলমল করে রে প্রাণবধরে কপালে টলমল করে রে ওই প্রাণবধর কপালে টলমল করে রে ওই প্রাণবধুর যা দেখে আমি মোহিত হলাম রাধে রাধে হরে 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 দেখে আমার মধু হলা দেখে আমি মধু হলা টলমল করে রে ভানকে ধোয়া বলে কপালে কি দেখলাম জানিস টলমল অলোকা অলোকা মানে দেখবেন যাদের কোকড়ানো কোকড়ানো চুল ষাট ষাট চুল নয়, যাদের কোকড়ানো চুল সামনের দিকে ছোট 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 চুল পাকিয়ে পাকিয়ে ঝুলে সামনের দিকে ঝুলে ছোট ছোট চুল তো ভগবান শ্রীকৃষ্ণের চুলগুলো ছিল কোকড়ানো তো ছোট ছোট চুলগুলো সামনের দিকে পাকিয়ে পাকিয়ে ঝুলতো ওইগুলোকেই বলে অলোকা কপালের মাঝে আমার গোবিন্দের টলমল টলমল করছে ঠিক তার নিচে আমি কি দেখলাম জানিস আমি ধনুকে দর্শন করলাম বলে বলিস কি রে ধনুক কোথায় থেকে পেলি রসিক মহাজন বলছে গোবিন্দের এই যে জোড়া ভুরু ভগবান শ্রীকৃষ্ণের যে জোড়া ভুরু সেইটাই ধনুকের মতন বলে ধনুক দর্শন করলে ইহ জগতের ধনু আমরা ধনুক কখন দেখতে পাই রাম ধনু কখন দেখি গো কখন বৃষ্টির পরে রৌদ্রের সময় দেখতে পাই তাই বলছে যুদ্ধের সময় আমি বলেছি রাম ধনু কখন দেখতে পাই বলে বৃষ্টির পর বিকেল বেলা হরি বল নিতাই গৌর হরি বল বলে সে রাম ধনুকে দেখলে যেমন মন হরণ হয় সেই রকমই গোবিন্দের যেই জোড়া ভুরু রূপী ওই ধনু দর্শন করলাম আমার মন হরণ হয়ে গেল ললিতা বলে রাধে তুই বেঁচে গেছিস কেন রে শোন শুধু ধনু দর্শন করেছিস ধনুর সঙ্গে তো বান পাসনি বান যদি পেতি তাহলে না হয় তোর ভয় ছিল ধনু নয় দেখেছিস ধনু একা থাকলে ভয়ের কিছু নেই কিন্তু ধনুর সঙ্গে যদি বান থাকে তাহলে সেই বানে ধনুক আটকে সবকিছু লন্ড ভন্ড করে দিতে পারে তাই সখীরা বলে রাধা রানী বলে ও সখী তাই নয় রে আমি বান শুদ্ধ দেখেছি টলমল অলকা প্রীত মুখ ঝলকিয়ে ভাঙো কি ধনু আধনা আর কি আমার গোবিন্দ
ওই নয়ন বান জুড়ে রেখেছে, নয়ন জুড়ে রেখেছে, নয়ন বান জুড়ে রেখেছে, নয়ন বান জোরে রেখেছে, ওই ধনুকে টান দিয়ে নয়ন বান ধরে রেখেছে, ধনুকের টান ছিঁড়ে সেই বানে আমি ঘায়েল হলাম। ধনুক রাই রাধে হরি বল রাধে। আমি ঘায়েল হলাম, ছিঁড়ে নয়ন বান ধরে রেখেছে। আমার বধুর যে নয়ন রূপী ফুল সমবান, ফুলের মতন বান, ইহ জগতের যে বান, সেই বান যদি কাউকে নিক্ষেপ করা হয় তবে সে ব্যথা পায়। ইহ জগতের কোনো বান যদি কাউকে নিক্ষেপ করা হয় তবে তার হৃদয় চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে যায়। কিন্তু আমার বধুর যেই নয়ন রূপী ফুলের বান, মানে তার বান হচ্ছে কোমল বান, ফুলের বান, সেই ফুলের বান আমার চিত্ত মন প্রাণ নয়ন জীবন যৌবন সব হরণ করে লন্ড ভন্ড করে দিয়েছে। আহা, তারপর কি দেখলি? তারপর দেখলাম আমার বধূর অধর, আজ বাঁধলি বন্ধু অধরে মধুমাখল, ধলে বন্ধু ধরে মুখ মাখলো, বন্ধু অধরুণ মরতিনা, ধলে বন্ধু ধরে মুখ মাখলো, বাদলি বন্ধুরা ওই বাঁধলি বন্ধু অধরে মধুমাখল, ধলে বন্ধু ধরে মুখ মাখলো, আরে মধুর মধুর মৃদুহা, ভগ মধুর মধুর মৃদুহা, অগ মধুর মধুর মেঘহা। অসই ওই নয়নের পরে আমি যা দর্শন করলাম আমার মধুর অধর। এই দেখো অধর কাকে বলে? ঠোঁটের দেখবেন আমাদের ঠোঁটের যে দুখানা অংশ, একটা ওপরের অংশ আর একটা নিচের অংশ। ওপরের অংশটাকে বলে ওষ্ঠ আর নিচের অংশটাকে বলে অধর। আমার বধুর সেই অধরে মানে ঠোঁটের নিচের অংশে আছে জাদু, আর সেই অধরের উপর একবার আমার বধূ যেই না মুরুলিখানা রাখে, আহা, অধরের রস পান করে সেই মুরলি ত্রিভুবনকে মাখিয়ে জয়ী করে। আহা, আরে ও কি বাতার মুরলির শোভা, যে শোভায় মন প্রাণ চিত্ত সব হরে নেয় রে ললিতা। আমার বধূ একবার যদি আমার নাম করে বাঁশি বাজায়, আমি ঘরে থাকি বটে কিন্তু আমার মন চলে যায় আমার বধূর রাতুল রাঙা চরণে, তাকে সব কিছু আত্মসমর্পণ করে দেবার জন্য। বলে বাদ হলে বন্ধু অধরে মধু মাখলো। আমার বধূর অধরটা কেমন রঙের জানিস? বাঁধুলি ফুলের মতো। বাঁধুলি ফুলটা কেমন? বাঁধুলি ফুল হচ্ছে একেবারে টকটকে লাল রঙের। ও ললিতা, আমার পরাণ বধূর অধরের রং খানাও সেই বাঁধুলি ফুলের মতন। শুধু তাই নয়, সেই অধর দিয়ে আমার বধূ মধুর মধুর হাসে। কেমন জানিস? আমার বধূ কি করে? আমার বধূ আগে হাসে পরে কথা বলে, 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 আমার বধূর এমনি স্বভাব, আগে হাসে পরে কথা বলে। আমার বধুর তেমনি স্বভাব, আগে
হাসে পরে কথা বলে বলি আমার বধুর এমনি স্বভাব আগে হাসে পরে কথা বলে বলি আমার মধুর এমনি স্বভাব আগে হাসে পরে কথা বলে মধুর মধুর মৃদু হাস রে মধুর মৃদুর মৃদু হাস রে মধুর মধুর হাস রে। আমার বধূ মৃদু মৃদু হাস। এই রূপের বর্ণনা মুখের বর্ণনা করতে গিয়ে যিনি লীলা বিলাসী পদকার লীলার এক পাশ থেকে বলছেন জয়ীছে আমাদের মনোমত মন্থর ভনইতে গোবিন্দ দাস। আজ রাধারানী আমার মুখের বর্ণনা করছে। বর্ণনা করতে করতে ললিতাকে বলি ও ললিতা তোকে কি বলবো ললিতা, এমন রূপ আমি দর্শন করে আসলাম যেই রূপের বর্ণনা করা সম্ভব নয়। মহর্ষিগণ বলেছেন আমার ভগবানের রূপের বর্ণনা করতে গিয়ে এই পৃথিবীতে যত যত গাছের পাতা রয়েছে সব পাতা যদি খাতার পাতা হতো, আর এই পৃথিবীতে যত যত জল রয়েছে তা যদি পেনের কালি হতো, তবু আমার গোবিন্দের রূপের কথা লিখে শেষ করা যেত না। তার এমন রূপ। রাধারানী এবার আক্ষেপ করছে ও ললিতা কি যে বলবো আমার বধূর অপরূপ রূপের কথা। আমি দেখলাম তার দেখে এলো তরে গোছ দেখে এলো তরে এক অঙ্গে নয়নে না ধরে এত রূপ নয়নে না ধরে আমার বধূ বেঁধেছে নদ ছোটা নবগুঞ্জা দিয়া বেঁধে দেবে নদ চূড়া নবগুঞ্জ দিয়া। হরি বল হরি বল হরি বল। প্রসঙ্গক্রমে বলে রাখি ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে যে ময়ূর পুচ্ছটা থাকে সেই ময়ূর পুচ্ছ পূর্বজন্মে কি ছিল না, তিনি ছিলেন চন্দ্রদেব। চন্দ্রদেব যেই দিন নারদ মুনির মুখে জানতে পারলেন, শ্রবণ করলেন যে গোলকের ভগবান এই ভূলোকে বৃন্দাবনে সে লীলা করবে, সঙ্গে সঙ্গে তিনি গোবিন্দের চরণে পড়ে গেলেন। অবধূ ওই গোলকে তুমি লীলা করতে আমি সারাক্ষণ তোমার লীলা দর্শন করতে পারতাম, কিন্তু ভূলোকে বৃন্দাবনে যখন তুমি লীলা করবে তখন তো দিনের বেলার তোমার লীলাগুলো আমার দর্শন হবে না। চাঁদকে কি দিনের বেলায় দেখা যায়? বলে আমি তো রাত্রি বেলায় ওই আকাশে উদিত থাকবো, তাহলে তুমি দিনের বেলায় যে সব লীলা করবে সেগুলো আমার দেখা হবে না। তাহলে আমি কি করব? এই বলে তপস্যা শুরু করে দিল। ভগবান আশীর্বাদ করে বলল, বেশ চাঁদ, তুমি অত ব্যাকুল হইও না, আমি তোমায় আশীর্বাদ করলাম, আমি তোমায় ওই ময়ূর পুচ্ছ করে সব সময় আমার মাথায় রেখে দেব। তুমি আমার মাথায় থেকে যেখানেই আমি লীলা করি সব দর্শন করতে পারো।
গিয়েছে সূর্য সঙ্গে সঙ্গে তপস্যা করতে লাগলো। বলে ও বধূ, চাঁদকে তো তুমি আশীর্বাদ করে দিলে, এখন আমি সূর্য, আমি যে তোমার রাতের বেলার লীলা দেখতে পাবো না, তাহলে আমি কি করব? আমায় কিছু ব্যবস্থা করে দাও। গোবিন্দ বললেন বেশ, তোমায় করব আমি আমার গলার মালা, সব সময় তুমি আমার গলায় মালা হয়ে থাকবে, আর আমি যখন যেখানে যেভাবে যখনই যেমন করে লীলা করি না কেন তুমি দর্শন করবে। আহা, তাই বলছে দর্শন কর। ও সখী বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, নবচূড়া নবগুঞ্জ উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। কেন গো? ভগবানের মাথার উপরে যে ময়ূরের পাখা দেখবেন সব সময় বাম দিকে হেলে থাকে। কেন সব সময় বাঁ দিকে হেলে থাকে? বলে কেন সব সময় বাঁ দিকে হেলে থাকে? কারণ বাঁ দিকে থাকে রায়ধনী। তাহলে গোবিন্দের চরণ যদি পাই, তার সঙ্গে সঙ্গে রাধা রানীর চরণ পাবে, মানে যুগল চরণ পাওয়া হবে। তাই সব সময় ওই গোবিন্দের মাথার মুরলি বাম দিকে ঘেঁষে থাকে। শুধু তাই নাই রে, আজ কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণে খানি চন্দনেতে আমার মাখা, মধুর কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। কালিয়া বরণ, আমার বধুর কালো রঙের অঙ্গ, গোটা অঙ্গতে চন্দন মাখা রয়েছে ও ললিতা। আর তাই দেখে আমা হইতে জাতি নাহি গেল রাখা, আমা হইতে যাতে কো নাহি গেল রাখা, আমার জাত গেল কুল গেল, আমার যত গেল কুল ও ললিতা, জাত গেল কুল গেল, আমার যত গেল ফুল গেল, কুলে গোবিন্দ মেলে না বলে, জাত গেল কুল গেল, ও গো কুলে গোবিন্দ মিলে না বলে, তারে আকুল হয়ে না ডাকিলে, কুলে তাই ওর হরি বল রাম হয়ে কুলে গোবিন্দ মিলে না বলে, আমার যাতে গেল কুল গেল, আমা হইতে যাতে কো নাহি গেল রাখা। তাই সেই রূপ দর্শন করতে গিয়ে কি হলো আমার জানিস ললিতা? গৃহকর্ম করিতে আলাই সব দেহ, আর জ্ঞান দাসে কহে শ্যামে শ্যামে বিষমলে। কিবা তার রূপের কথা বলবো রে ললিতা? আমার বধুর কোমরখানা একেবারে ভি শেপে, মানে কোমরের জায়গাটা সরু, নিচটা চওড়া, আর এই যে বুকের জায়গাটা চওড়া। আর তার উপরে কি জানিস, আমার বধূ কোমরে ওই যে কোটি দেশে যে ধুতিখানা পরেছে, তা দেখতে বড় মনোরম রে ললিতা। তাই যদি বলি আমার বধূ হচ্ছে বিনোদ রায়।
আরে সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসি, বসে আরে হেন কালে কোন বাবনে